আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্টাডি অরবিটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। চলো আজকে শুরু করব আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 12 এর এনভায়রনমেন্ট অ্যান্ড নেচারের লেসন 1, যেটা টাইটেল হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার। তোমাদের প্রথমে এখানে কিছু গ্রুপ ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে। দেখো এখানে আস্ক অ্যান্ড এল্ডারলি ভিলেজার অর রিলেটিভ হাউ দ্য নিয়ার বাই রিভার ওয়াজ ইন হিজ অর হার ইয়থ। অর্থাৎ তোমরা তোমাদের কোনো আত্মীয় অথবা ভিলেজারকে জিজ্ঞেস করবা, যে বড় যারা তাদেরকে জিজ্ঞেস করবা যে তাদের সময়ে এই নদীগুলো কীরকম ছিল, এবং দেন কম্পেয়ার দ্য স্টেট অফ দ্য রিভার অ্যাট প্রেজেন্ট, এবং এখন এটার অবস্থা কি, এটার সাথে তোমরা এটা তুলনা করবা। অ্যান্ড রাইট ডাউন দ্য ডিফারেন্স, এবং যে পার্থক্যগুলো তোমরা পেলে সেই পার্থক্যগুলো তোমরা লিখে ফেলবা, এবং এটাই তোমরা একটা গ্রুপ প্রেজেন্টেশন আকারে ক্লাসে প্রেজেন্ট করবা। তারপরে হচ্ছে উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, তোমরা একটা ফ্রেন্ডস একসাথে সবাই মিলে মেক এ সার্ভে অফ পন্ডস অ্যান্ড ওয়াটার বডিস। অর্থাৎ পন্ড অ্যান্ড ওয়াটার, পন্ড মানে পুকুর এবং ওয়াটার বডিস মানে যেমন পুকুর জলাশয়, এগুলো ইন ইউর লোকালিটি, তোমার লোকালিটিতে যে রয়েছে। দেন আস্ক অ্যান এল্ডারলি পারসন, একজন বড় কাউকে জিজ্ঞেস করবা লিভিং ইন দ্য এরিয়া ইফ দেয়ার ওয়ার মোর অফ দেম, এবং সেই এরিয়াতে আরও আছে কি না এটা জিজ্ঞেস করবা। ইন হিজ, আরও বেশি ছিল কি না। ইন হিজ ইয়াঙ্গার ডেজ, এবং তার ছোটোবেলায় আরও বেশি ছিল কি না এটা জিজ্ঞেস করবা। ইমাজিন দ্য রিজন, এবং তোমরা কারণগুলো বের করার চেষ্টা করবা। হোয়াই দ্য ওয়াটার বডিস অথবা পন্ডস হ্যাড বিন ফিল্ড আপ অ্যান্ড রাইট দেম ডাউন, কেন এই ওয়াটার বডিগুলো কি পূর্ণ হয়ে গেছে বা ভরাট হয়ে গেছে, এবং সেই কারণগুলো তোমরা লিখে ফেলবা। তো চলো আমরা দেরি না করে শুরু করি আমাদের মূল লেসনটা। নাও রিড দ্য 4 লাইন্স ফ্রম দ্য স্যামুয়েল টেইলর কোলরিজ। স্যামুয়েল টেইলর কোলরিজ তিনি একজন বিখ্যাত কবি, অনেক বিখ্যাত একজন কবি, এবং তার একটা কবিতা হচ্ছে দ্য প্রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। তো সেই কবিতার 4টে লাইন এখানে দেওয়া রয়েছে। তো আমরা দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার যেটা, তো সেটার সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সেটা মূলত একটা কবিতা, এই গল্পটা শুরু হয় একজন নাবিক, বৃদ্ধ নাবিক, এবং বিয়েবাড়ি থেকে একজন অতিথি বেরোচ্ছিল, তাকে সে সম্মোহিত করে তার কাছে সে তার যে একটা ভ্রমণ যাত্রা ছিল সেই যাত্রাটা তার কাছে বর্ণনা করে। এই যে গল্পটা, এটাই হচ্ছে মূলত কবি তার কাব্যিক ভাষায় এটা তুলে ধরেছেন। যেখানে এই গল্পটা ছিল এরকম যে তারা জাহাজ নিয়ে বেরিয়ে পড়েছিল ভ্রমণে। সেখানে হঠাৎ জাহাজটা দক্ষিণ মেরুতে যখন পৌঁছে তখন সেখানে বরফে জাহাজটা আটকে যায়। এরপরে একটা কুয়াশা ভেদ করে একটা অ্যালবাট্রস নামের একটা পাখি সেখানে চলে আসে। তো এই অ্যালবাট্রস পাখিটা আসার পরেই ধীরে ধীরে জাহাজের যে বরফে আটকে ছিল এটা ছেড়ে যায়, এবং তারা জাহাজটা আবার চলতে শুরু করে। কিন্তু কোনো কারণ ছাড়াই একদিন নাবিক এই অ্যালবাট্রসটাকে তার তীর দিয়ে মেরে ফেলে, এবং এরপরে শুরু হয় মূলত তাদের যে অভিশপ্ত যাত্রাটা। এরপরেই শুরু হয়ে যায় তোমার এখানে প্রচণ্ড রোদ এবং এত তাপ এগুলার, এবং তাদের খাদ্য ফুরিয়ে যায় এবং তাদের পানিগুলো শেষ হয়ে যায়। তো এমন অবস্থায় তারা চতুর্দিকে এত পানি, লবণাক্ত পানি, কিন্তু সেটা খাওয়া যাবে না। যার কারণে এখানে বলা হয়েছিল যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার। তো এরপরে সকলেই ওই নাবিককে দোষ দিতে শুরু করে, জাহাজে যারা ছিল, যে তোমার এই ভুল কাজটা, পাপ কাজটার জন্য এই অভিশপ্ত বিষয়টা শুরু হয়েছে। তো নাবিকের গলায় একটা ক্রুশ চিহ্ন ছিল, তোমরা জানো খ্রিস্টানদের এরকম থাকে। তো ক্রুশ চিহ্ন বলে তো একটা কিছু ছিল মালার মতো। তো তারা জাহাজের যারা ছিল তারা এইটা ছিঁড়ে ফেলে এবং তার গলায় ওই অ্যালবাট্রস মরা পাখিটা বেঁধে দেয়। তো নাবিকটা তো অপরাধবোধ ছিল। তো এরপরে শুরু হয় ধীরে ধীরে সবাই মারা যেতে থাকে, শুধুমাত্র নাবিকটা বেঁচে যায়, এবং মৃত সকল মানুষের চোখ যেন বারবার ওই নাবিকের মাথায় আসতেছিল, যে সবগুলো চোখ মনে হচ্ছিল তাকে অভিশপ্ত করছিল, মানে অভিশাপ দিচ্ছিল এরকম, যে তার কারণে তারা মারা গেছে। তো এরপরে যেটা হয়, একদিন সমুদ্রে কিছু সাপের, অনেক সুন্দর কিছু সাপ যেগুলো জাহাজের কাছে আসে। সবগুলো যে সুন্দর ছিল এরকম না, কিন্তু নাবিক তাদেরকে দেখে খুশি হয়েছিল এবং তাদের জন্য সে প্রার্থনা করেছিল, আশীর্বাদ করেছিল। তো এইটা করার কারণে নাবিকটা আসলে কিন্তু সাপকে ঘৃণা করতো, কিন্তু এদের দেখার পরে তখন সে আর ঘৃণা করে নাই, তাদেরকে সে পছন্দ করেছে এবং তাদেরকে সে আশীর্বাদ করেছে। যার কারণে তার তখন গলা থেকে হঠাৎ অ্যালবাট্রস পাখিটা যে বাঁধা ছিল এটা খুলে সমুদ্রে পড়ে যায়। তো নাবিক মনে করে সে পাপ মুক্ত হয়েছে।
কিন্তু আসলে তার পাপ মুক্ত বা শাস্তিটা এখানে শেষ হয় নাই। এরপরে নাবিকটা তার জাহাজে করে সে দেশে ফিরতে পারে, কিন্তু দেশে ফেরার পরে তার যে তার ঘটনাটা করেছে তার কারণে যে অনেক জাহাজের মানুষ মারা গেছে, যার কারণে তাকে শাস্তি দেওয়া হয় যে সে দেশে দেশে জাহাজ নিয়ে ঘুরবে। তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং সে দেশে দেশে জাহাজ নিয়ে ঘুরবে এবং তার এই যে গল্পটা এটা সে সবাইকে শোনাবে। এটাই হচ্ছে তার শাস্তিটা ছিল। মানে সে মূলত এটা কবি বুঝিয়ে চেয়েছেন যে কোনো প্রাণী, সৃষ্টির কোনো প্রাণী ছোট নয়, বা কোনো প্রাণীকেই ঘৃণা করা উচিত নয়, ছোট করা উচিত নয়, অত্যাচার করা উচিত নয়। এইটাই মূলত একটা এখানকার বড় লেসন। তো চলো আমরা পাঠটা পড়লে আরও ভালো বুঝতে পারবো। কলরিজ পোয়েম এ ব্যালাড, অর্থাৎ ব্যালাড মানে হচ্ছে গীতিকাব্য, যেটা গীতিকাব্য, এটা একটা গীতিকাব্য। ন্যারেটস মানে বর্ণনা করেছে দ্য হ্যারোয়িং সি ভয়েস, মানে একটা ভয়ঙ্কর সি ভয়েস, মানে সি ভয়েস মানে হচ্ছে সমুদ্র যাত্রা, অফ অ্যান ওল্ড ম্যারিনার, একজন ওল্ড ম্যারিনারের, নাবিকের, হু অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি ডিড নট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক বিকজ অফ কার্স। এই যে আমরা যে বললাম অভিশাপ, মানে তার যাত্রার একটা পয়েন্টে, মানে একটা সময়ে তাদের কোনো পান করার মতো পানি ছিল না, অর্থাৎ অভিশাপের কারণে এটা মনে করা হয়েছিল। নট অনলি দ্য কার্স ম্যারিনার, শুধুমাত্র যে সেই ম্যারিনারটা তা নয়, উই টু নো হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইন আওয়ার লাইফ, মানে শুধু যে সেই নাবিকটাই বুঝেছে এরকম না, আমরাও কিন্তু জানি যে আমাদের জীবনে ড্রিঙ্কিং ওয়াটারের প্রয়োজনীয়তা কতটুকু। উই ক্যান নট সার্ভাইভ উইথাউট ইট, আমরা জানি যে আমরা পানি ছাড়া বাঁচতে পারবো না। ইনফ্যাক্ট 2/3 of our body is made up of water, অর্থাৎ আমাদের দেহের কিন্তু 2/3 পানি দিয়ে তৈরি। নট ফর নাথিং ইজ ইট সেড দ্যাট দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, তো অন্য কোনো কারণ নাই, এই কারণেই কি বলা হয়, ওয়াটার ইজ লাইফ, ওয়াটারকে জীবন বলা হয়। ইজ দেয়ার এ ক্রাইসিস ইন আওয়ার টাইম উইথ রিগার্ড টু অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার, এখানে বলা হচ্ছে যে আসলে আমাদের সময় কি কোনো এরকম ব্যাপার আছে যেখানে হচ্ছে ক্লিন ওয়াটার পেতে আমাদের বেগ পেতে হয়, ইজ দেয়ার এনি ক্রাইসিস, কোনো সংকট আছে কি না। তো দ্য ইউনাইটেড নেশন ইন এ মিটিং অন দ্য ইফ অফ দ্য নিউ মিলেনিয়াম আইডেন্টিফাইড, অর্থাৎ ইউনাইটেড নেশনস তারা একটা মিটিংয়ে অন দ্য ইভ শুরুতে অফ নিউ মিলেনিয়াম নতুন মিলেনিয়াম আইডেন্টিফাইড দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ, ড্রিঙ্কিং ওয়াটারকে একটা চ্যালেঞ্জ হিসাবে তারা এখানে তুলে ধরেছে ফর দ্য ফিউচার, এটা ভবিষ্যতের জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে। বাট ডু উই নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেম, কিন্তু আমাদের কি সেটা নিয়ে চিন্তা করার ব্যাপার আছে? অ্যাজ আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার, যেহেতু আমরা একটা নদীমাতৃক দেশ, অ্যান্ড উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফলস, এবং আমাদের এখানে অনেক বৃষ্টি হয়, তো আমাদেরকে এটা নিয়ে চিন্তা করার বিষয় আছে, এটা জিজ্ঞেস করা হয়েছে। বিসাইডস উই হ্যাভ এ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু, এবং আমাদের কি দেশে একটা সমুদ্রও রয়েছে। তো তারপর দেখো, ওয়ান অফ দ্য সোর্স অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার, আমাদের দেশে কিন্তু বড় একটা সোর্স, মানে ওয়াটারের একটা বড় উৎস হচ্ছে কি রিভার আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে প্রায় সব জায়গাতেই রিভার। কীভাবে? লিটারেচার দেখো, সাহিত্যে দেখো, যেখানে নদী নিয়ে কত কিছু বলা, যেমন মাইকেল মধুসূদনের কপোতাক্ষ নদ নিয়ে একটা তার কবিতা রয়েছে। ইকোনমিতে, অর্থনীতিতে নদীর কত ভূমিকা, এছাড়া অ্যান্ড কালচার, আমাদের কালচারের সাথে কিন্তু নদী অনেকভাবেই গুরুত্বপূর্ণভাবে মিশে আছে। বাট আর দ্য রিভার ইন গুড শেপ, কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে যে আমাদের যে নদীগুলো রয়েছে এই নদীগুলোকে আসলে ভালো অবস্থানে রয়েছে? আনফর্চুনেটলি দে আর নট, আসলে প্রকৃতপক্ষে তারা কিন্তু নাই, দুঃখজনকভাবে হলেও। এ ফিউ আর অলরেডি ডেড, কিছু নদী প্রায় মারাই গেছে, এটা তোমরা জানো। অ্যান্ড সেভারেল আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, এবং কিছু এই মৃত্যুর ভিতর দিয়েই প্রায় চলে যাচ্ছে, মানে প্রায় মারা যাবে এরকম অবস্থা। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইং রিভার, বুড়িগঙ্গা রিভারকে এখানে একটা উদাহরণ হিসেবে টানছে যে বুড়িগঙ্গা রিভারটা হচ্ছে একটা ডাইং রিভার, অর্থাৎ বুড়িগঙ্গা রিভারটা কিন্তু প্রায় মরেই যাচ্ছে। এই রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সানের একটা রিপোর্ট রয়েছে, ডিসক্রাইবস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য বুড়িগঙ্গা অ্যান্ড হয়, মানে এই যে একটা রিপোর্ট পাবলিশ করেছে সেখানে আসলে ডিসক্রাইব করা হয়েছে যে
এখানে হোয়াট হ্যাপেন টু দ্য রিভার বুড়িগঙ্গা অ্যান্ড হোয়াই, এবং বুড়িগঙ্গার সাথে কী ঘটেছে এবং কেন ঘটেছে। তো বলা হয়েছে যে ইটস ওয়াটার ইজ প্লুটেড, এর ওয়াটারগুলো কি প্লুটেড হয়ে যাচ্ছে, মানে দূষিত হয়েছে। অ্যান্ড এ পারপিচুয়াল স্টেন্স ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, মানে সবসময় এর পাশে একটা কি মানে দুর্গন্ধ, সবসময় এর পাশে চতুর্পাশে একটা দুর্গন্ধ অবস্থা হয়ে থাকে, এরকম একটা পরিবেশ এখানে তৈরি হয়ে গেছে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু আসলে দ্যাট ইজ নট হট, এটা কিন্তু আসলে এইটাই, এই রিভারটা নয় যেটা এর আগের চিত্রটা কিন্তু এরকম ছিল না, এই রিভারটা কিন্তু আগে এরকম ছিল না। দেখো এখানে চিত্রে কিন্তু আমাদের বুড়িগঙ্গা রিভারের আগের চিত্রটা দেখানো হয়েছে, যেখানে একদম এখানে যে একদম কিনারা পর্যন্ত পানি এবং অনেক নৌকা যাতায়াত করতেছে, মানে পরিচ্ছন্ন বোঝানোর চেষ্টা করেছে আর কি। তো এরপরে আমরা দেখি দ্য রিপোর্ট সেজ দ্যাট দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, মানে রিপোর্টটা বলেছে যে এই যে রিভারটা, এই রিভারের ছিল একটা গ্লোরিয়াস পাস্ট, মানে একটা গৌরবময় অতীত ছিল। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গঙ্গাস, মানে একদা এটা কী ছিল, এটা একটা গঙ্গার শাখা ছিল, মাইটি গঙ্গাস, অ্যান্ড ফলোড ইনটু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী, এবং ধলেশ্বরীর মধ্য দিয়ে এটা কি বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। গ্র্যাজুয়ালি ক্রমান্বয়ে ইট লস্ট ইটস লিঙ্ক উইথ দ্য গঙ্গাস, এবং এটা ক্রমান্বয়ে গঙ্গার সাথে এর যে লিঙ্ক ছিল এটা হারিয়ে ফেলেছে। অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, এবং এর নামটা হয়ে গেছে কি এরপরে বুড়িগঙ্গা। দ্য মুঘলস মার্ভেল অ্যাট দ্য টাইড, মুঘলরা কী হয়েছিল, মুঘলরা আশ্চর্য হয়ে গিয়েছিল অ্যাট দ্য টাইড লেভেল, এই যে জোয়ার ভাটার যে লেভেলটা বুড়িগঙ্গা, এটা দেখে তারা আশ্চর্য হয়েছিল। অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল, তাদের ক্যাপিটাল জাহাঙ্গীরনগর, ওয়ান ইটস ব্যাংকস ইন 1610, অর্থাৎ তারা 1610 সালে তাদের যে রাজধানীটা সেটা কিন্তু এখানে স্থাপন করেছিল, এই বুড়িগঙ্গার যে জোয়ার ভাটার লেভেলে। কারণ তোমরা জানো প্রাচীনকালে নৌপথেই সব কিছু যাতায়াত এবং ব্যবসা বাণিজ্য হতো, যার কারণে নদী পথের যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এবং যেখানে যে নদীতে জোয়ার ভাটার পরিমাণ যত ভালো সেখানে কিন্তু বড় বড় জাহাজ বা নৌকা ঢুকতে পারতো এবং বের হইতে পারতো, যার কারণে তারা এত সুন্দর জোয়ার ভাটা দেখে তারা আশ্চর্য হয়েছিল এবং এখানেই তাদের রাজধানীটা গড়ে তুলেছিল। দ্য রিভার সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার, এই নদীটা কিন্তু কী করতো, খাদ্যের পানি যেটা খাবার পানিটা যোগান দিত। অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, এবং ব্যবসা এবং বাণিজ্যকে সাপোর্ট করতো। যেটা বললাম জোয়ার ভাটা ভালো থাকলে ব্যবসা বাণিজ্য এখানে নৌকা চলাচল ভালো হয়। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেম ঢাকা, জাহাঙ্গীরনগর যেটা এটাকে নামকরণ করা হয়েছে পরবর্তীতে ঢাকা, হুইচ গ্রিউ ইন্টু এ হেভিলি পপুলেট, যেটা এখন একদম খুবই পপুলেটেড একটা সিটি, উইথ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস, যেখানে আসলে স্পেস বলতে কিছু নেই, একটা বিল্ডিংয়ের গায়ে একটা বিল্ডিং লাগানো, এত ঘিঞ্জি বসতি। দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার, এই যে শহরটা পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বাই সাকিং লাইফ আউট অফ ইট, মানে তারা কৃতজ্ঞতা, একজন মানুষ একজনকে কৃতজ্ঞ স্বরূপ যেরকম কিছু একটা ফিরিয়ে দেয়, এখানে আসলে সিটির মানুষগুলো তাকে কৃতজ্ঞতা স্বরূপ যেটা ফিরিয়ে দিয়েছে সেটা হলো তার লাইফটাকে তারা শুষে খেয়ে ফেলছে, মানে নদীটাকে তারা এমন অবস্থায় নিয়ে গেছে যে বাঁচার অবস্থার নাই। অ্যাকর্ডিং টু দ্য নিউজ পেপার রিপোর্টস দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন, নিউজ পেপার রিপোর্টটা যেটা জানিয়েছে যে এই বুড়িগঙ্গাটা মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে, বিকজ অফ পলিউশন, মানে এত পলিউশন, মানে যত ময়লা আবর্জনা সব বুড়িগঙ্গাতে ফেলা হয়। হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যাল, এমন কিছু কেমিক্যাল যেটা কারখানা থেকে ফেলা হয়, টক্সিক কেমিক্যাল, যেগুলো যে টক্সিক কেমিক্যাল অ্যান্ড ওয়েস্টেজ, এবং ময়লা আবর্জনা যেগুলো মিলস অ্যান্ড ফ্যাক্টরি থেকে ফেলানো হয়, হসপিটাল এবং ক্লিনিক থেকেও ফেলানো হয়, অ্যান্ড হাউস হোল্ডস, এবং গৃহ যে ময়লা এগুলো তো আছে, অ্যান্ড আদার ইস্টাবলিশমেন্ট, এবং অন্যান্য যে স্থাপনা সেগুলোর ময়লাও এইখানেই ফেলা হয়। অ্যান্ড ডাম্পড, কোথায় ফেলা হয়, আর ডাম্পড ইনটু দ্য রিভার এভরি, মানে প্রত্যেক দিন এখানে ফেলানো হয়। দ্য সিটি অফ ঢাকা ডিক্সার্স অ্যাবাউট 4000 tons of solid waste every day, and most of it, এবং এর অধিকাংশই ডিরেক্টলি রিলিজড ইনটু দ্য বুড়িগঙ্গা, অর্থাৎ কোনো ধরনের পিউরিফিকেশন ছাড়া বা কোনো ধরনের একটু যে এটা দূষণ মুক্ত করে বা অল্প পরিমাণ দূষিত এরকম যে করবে এটাও না, একদম ডিরেক্ট এই ময়লাটা এখানে ফেলা হয়। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট অনুসারে
20,000 tons of tannery waste, 20,000 চামড়াজাত যে বর্জ্য রয়েছে, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক, মানে কোনো কোনোটা এত অতিমাত্রা বিষাক্ত ম্যাটেরিয়ালস রয়েছে, আর তারপরেও আর রিলিজড ইনটু দ্য রিভার এভরিডে, এগুলো প্রতিদিন নদীতে কী করা হচ্ছে, নদীতে ফেলা হচ্ছে। এক্সপার্টস আইডেন্টিফাইড, মানে বিশেষজ্ঞ যারা, তারা আইডেন্টিফাইডস 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, 9টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে তারা শনাক্ত করেছে ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি, এবং এই ক্যাপিটাল সিটিতে অর্থাৎ রাজধানীতে, অ্যাজ দ্য প্রাইমারি সোর্স অফ দ্য রিভার পলিউশন, মানে এগুলো হচ্ছে একদম বড় আকারে, মানে প্রাথমিকভাবে এগুলো সোর্স অফ রিভার, এই রিভারটাকে পলিউশন করার জন্য এগুলো হচ্ছে মূল যে আর কি প্রাইমারি। সেকেন্ডারি আরও সোর্স তো রয়েছে, এগুলোর মধ্যে রয়েছে টঙ্গী, তেজগাঁও, হাজারিবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল, এই কয়টা জায়গাকে তারা প্রাথমিকভাবে মানে প্রাইমারি সোর্স হিসেবে তারা শনাক্ত করেছে। দ্য রিভার উড নিড এ মনস্টার স্টমাক, এই রিভারটার দরকার একটা পাকস্থলী, কেমন একটা দানবের মতো, টু ডাইজেস্ট অল দ্য ওয়েস্ট মেনশন, উপরে যে বলা হলো এই এত ময়লা আবর্জনা যে এগুলো আসলে এই রিভারকে হজম করার জন্য এরকম একটা ডাইজেস্টের মতো, ডাইজেস্ট করার জন্য এরকম একটা মনস্টারের মতো, একটা দানবের মতো তার একটা পাকস্থলী দরকার। দেয়ার ইজ এ লিমিট আপ টু হুইচ ইট ক্যান পুট আপ উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট, মানে এরকম নিষ্ঠুর এবং একটা থটলেস বিবেকহীন আচরণের একটা সীমা থাকা দরকার, মানে এটাই বোঝানো হয়েছে এখানে, একটা সীমা থাকা দরকার এরকম একটা নিষ্ঠুর আচরণের, এই যে ক্রুয়েল এবং থটলেস একটা বিবেকহীন আচরণের একটা লিমিট থাকা এখানে দরকার আসলে। তো এরপরে দেয়ার আর আদার রিভার্স ইন দ্য কান্ট্রি, এবং আমাদের দেশে আরও রিভার রয়েছে, দ্যাট আর সাফারিং দ্য সেম ফেট, এবং তাদের প্রত্যেকটারই একই রকম অবস্থা। আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার, আমরা যদি আমাদের নদীগুলো কেয়ার না নেই, দেয়ার মে কাম এ টাইম হুইন উইল ক্রাই, যখন আমরা কান্না করব, কীভাবে চিৎকার করে কান্না করবো, ওয়াটার ওয়াটার বলে, অ্যান্ড ফাইন্ড ইট নো হায়ার, এবং এটা আমরা তখন কোথাও পাবো না, কারণ এত পরিমাণ আমরা যদি সকল নদী নালা ভরাট করে ফেলি, এগুলোকে আমরা যদি এত ময়লা এবং আবর্জনা দিয়ে নষ্ট করে ফেলি, তাহলে ওয়াটার তো একদম শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য আমাদের খুবই সচেতন হওয়া দরকার আমাদের নদীগুলোকে বাঁচানোর জন্য। তো এখানে আরও কিছু তোমাদের টাস্ক রয়েছে, তোমরা দেখে নিও। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করবে। হ্যাপি লার্নিংস। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।